নমস্কার, সবাইকে স্বাগত নিউজ নাওর প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদকে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ব্রিক্স সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ব্রিক্স শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত যুদ্ধ সমর্থন করে না, বরং সংলাপ ও কূটনীতিকে সমর্থন করে বলে এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ব্রিক্স বিশ্বকে সঠিক পথে নিয়ে যেতে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা যেমন কোভিডের মতো চ্যালেঞ্জকে একসঙ্গে কাটিয়ে উঠতে পেরেছি, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন সুযোগ তৈরি করতে হবে আমাদের বলে উল্লেখ করেন তিনি। 16তম ব্রিক্স সম্মেলন আয়োজনের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানানোর পাশাপাশি এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন আকারে ব্রিক্স বিশ্বের মানবতার 40% এবং অর্থনীতির 30% প্রতিনিধিত্ব করে। বিগত 2 দশকে ব্রিক্স অনেক অর্জন করেছে। আমি নিশ্চিত যে আগামী সময়ে এই সংস্থাটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স তার নতুন আকারে $30 ট্রিলিয়ন বেশি একটি বড় অর্থনীতি। ব্রিক্স বিজনেস কাউন্সিল এবং ব্রিক্স উইমেন্স বিজনেস অ্যালায়েন্স আমাদের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার, কৃষিতে বাণিজ্য সহজীকরণ, নমনীয় সাপ্লাই চেইন, ই কমার্স এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে এই বছর ব্রিক্সের মধ্যে যে ঐক্যমত্য পৌঁছেছে তা আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করবে বলে ব্রিক্স শীর্ষ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। डिजिटल हेल्थ में भारत का सफल अनुभव ब्रिक्स पार्टनर्स के साथ साझा करने में खुशी होगी। फ्रेंड्स, क्लाइमेट चेंज हमारी साझी प्राथमिकता का विषय रहा है। रूस की अध्यक्षता में ब्रिक्स ओपन कार्बन मार्केट पार्टनरशिप के लिए बनी सहमति का स्वागत करता है। भारत में भी ग्रीन ग्रोथ, क्लाइमेट रेजिलिएंट इंफ्रास्ट्रक्चर और ग्रीन ट्रांजिशन पर विशेष रूप से बल दिया जा रहा है। इंटरनेशनल सोलर अलायंस, कोएलिशन फॉर डिजास्टर रेजिलिएंट इंफ्रास्ट्रक्चर, मिशन लाइफ यानी लाइफस्टाइल फॉर एनवायरमेंट, एक पेड़ मां के नाम जैसे इनिशिएटिव लिए गए हैं। पिछले वर्ष COP28 के दौरान हमने ग्रीन क्रेडिट जैसे महत्वपूर्ण पहल की शुरुआत की। मैं ब्रिक्स पार्टनर्स को इन इनिशिएटिव से जुड़ने के लिए আমন্ত্রিত করতা হूं। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশে পরিকাঠামো নির্মাণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভারতে মাল্টি মডেল কানেক্টিভিটি দ্রুত বাড়াতে আমরা গতিশক্তি পোর্টাল তৈরি করেছি। এটি এই উন্নয়নগুলির সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নে সাহায্য করেছে এবং লজিস্টিক খরচ কমিয়েছে। আমরা আপনাদের সবার সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পেরে খুশি হব। আমরা ব্রিক্স দেশগুলির মধ্যে আর্থিক একীকরণ বাড়ানোর প্রচেষ্টাকে স্বাগত জানায়। স্থানীয় মুদ্রায় বাণিজ্য এবং সহজ আন্তঃসীমান্ত অর্থ প্রদান আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করবে। ভারত দ্বারা নির্মিত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই ভারতের একটি বড় সাফল্যের গল্প। এটি অনেক দেশে গৃহীত হয়েছে। গত বছর আমরা শেখ মোহাম্মদের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতেও এটি চালু করেছি। এক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গেও সহযোগিতা করা যেতে পারে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ব্রিক্সের অধীনে সহযোগিতা বাড়াতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বৈচিত্র্য এবং বহুমেরুতে আমাদের বিশ্বাসে আমাদের শক্তি। এটি আমাদের শক্তি, মানবতার প্রতি আমাদের ভাগ করা বিশ্বাস, যা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ এবং শক্তিশালী ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে বলে এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 60 সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় 25টি আসন উপজাতি সংরক্ষণের জন্য দাবি করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বুধবার সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ভিডিও বার্তায় কেন্দ্র মথা পরবর্তী বৈঠক নভেম্বরে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
60 সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় উপজাতিদের জন্য 20টি নয়, এবার 25টি আসন সংরক্ষণের দাবি জানালেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বুধবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে এডিসির জন্য ডিরেক্ট ফান্ডিং, উপজাতিদের জন্য ল্যান্ড রাইট, মণিপুরীদের জন্য বিধানসভায় একটি আসন, রাজ্যে একটি উপজাতি বিশ্ববিদ্যালয় স্থাপন, ককবরক ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মन। मेरा जो दिल्ली में मीटिंग है उसमें मैंने 25 सीट्स मांगा है आउट ऑफ 60 इन द असेंबली। मैंने डायरेक्ट फंडिंग मांगा है, मैंने लैंड राइट्स मांगा है, मैंने 8 शेड्यूल में कॉकबोरोक, अदर तिप्रासा नेटिव लैंग्वेजेस इंक्लूडिंग डायलेक्ट्स लाइक काउब्रू, यू हैव हालाम लैंग्वेज, यू हैव रंगलोंग, दारलोंग, उनको भी मैंने कहा है कि 8 शेड्यूल में लाने के लिए। और हमारा ऑप्शन है कि हमारा कॉलोमा रोमन स्क्रिप्ट में होना चाहिए, ये हमने पॉइंट रखा है। हमने कहा है कि हमारे जो पट्टा देने का अधिकार, लैंड राइट्स का अधिकार, ये सब हमारे एडीसी के पास होना चाहिए, क्योंकि आज भी तिप्रासा अपने गांव में रहकर अपना जमीन का मालिक नहीं है। हमने मणिपुरी के लिए भी एक एक्स्ट्रा सीट असेंबली में डिमांड किया है, क्योंकि मैं चाहता हूं और मैं जानता हूं कि मणिपुरी भी हमारा सोसाइटी का है, तो उनको भी मिलना चाहिए। चाय बागान के लिए एक डेवलपमेंट बोर्ड के बारे में मैंने डिमांड किया है। मैंने कहा है कि हमारा जो फंडिंग है आज के दिन वो स्टेट के थ्रू नहीं, सेंटर के थ्रू होना चाहिए, एक मैकेनिज्म होना चाहिए। 125th अमेंडमेंट को पार्लियामेंट में पास होना ही पड़ेगा, उससे हमें फाइनेंशियल ऑटोनॉमी मिलेगा। मैंने सेंट्रल ट्राइबल यूनिवर्सिटी डिमांड किया है, मैंने एम्स लाइक हॉस्पिटल डिमांड किया है, मैंने बहुत चीज डिमांड किया है और मैं चाहता हूं कि ये सब चीज इंप्लीमेंट हो। আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় সরকারের সাথে তীব্রামথার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক হতে পারে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। और तिप्रासा अकॉर्ड का सेकेंड राउंड मीटिंग नवंबर 3rd वीक को हो रहा है। मैं ये आपको इन्फॉर्म करने के लिए आया हूं। मीटिंग फिर से दिल्ली में होगा शायद, और तिप्रासा अकॉर्ड का सेकेंड राउंड मीटिंग अब दिल्ली में होगा, और इस बार शायद एडीसी के कुछ ऑफिशियल्स भी इसमें शामिल होंगे। চলতি বছরের 2রা মার্চ কেন্দ্র তীব্রামথা চুক্তির 6 মাস পর প্রথমবারের মতো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসের 24 তারিখ। বৈঠকে 2 মাস পরপর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে বলে নেওয়া হয় সিদ্ধান্ত। প্রথমবারের বৈঠকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মথার প্রাক নির্বাচনী কোর এজেন্ডা উচ্চই রাখে তীব্রামথা। এবারের বৈঠকেও এই বিষয়টি উচ্চই রাখার ইঙ্গিত দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। হেজামারা স্থিত মৎস্য দপ্তরের পরিদর্শনীকে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রচুর অনিয়ম লক্ষ্য করেন। দীর্ঘ 6 মাস যাবত অফিস খোলা হয়নি বলে প্রচুর মৎস্য চাষ সামগ্রী নষ্ট হয়েছে। জানা যায় মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের ডাইরেক্টর ও অন্যান্যদের নিয়ে হেজামারার মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রে পরিদর্শনে গিয়ে জানতে পারেন দীর্ঘ 6 মাস যাবত অফিস খোলা হচ্ছে না বলে অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে, সঙ্গে অফিসের পরিকাঠামো নষ্ট হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই অনিয়মের জন্য মন্ত্রী দপ্তরের দায়িত্বে থাকা ইনচার্জকে শোকজ করেছেন এবং বাড়িতে থাকা অন্য অফিসারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেছেন। আমরা লক্ষ্য করেছি যে সম্ভবত 1-2 যারা কনসার্ন অফিসার ছিলেন তারা সঠিকভাবে সেটাকে গুরুত্ব দেয়নি, এবং যার কারণে সেখানে অনেক কিছু নষ্ট হয়েছে। তো আমাদের নজরে এসে আমি নিজেও ভিজিট করছি, ডাইরেক্টর সাহেব ছিলেন আমার সাথে, আমরা বলেছি অ্যাকর্ডিংলি তাদের। ত্রিপুরা সড়ক পরিকাঠামো উন্নয়নে 2800 কোটি টাকার অর্থ অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। বিপুল এই অর্থের সিংহভাগ ব্যয় হবে NHITCL এর মাধ্যমে। তবে 2018 সালে বিনা টেন্ডারে 450 কোটি টাকার বরাত পাওয়া থেকে শুরু করে গত 5 বছরে 22টি প্রজেক্ট হাতিয়ে নেয় NHITCL, যার সিংহভাগ ক্ষেত্রে নিম্নমানের কাজ এবং চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রাজনৈতিক দল এবং কি সংশ্লিষ্ট সাধারণ মানুষের। তবে কি NHITCL এর পাপের বোঝা বইছে? ত্রিপুরাবাসী নিউজ নাওয়ার এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এই বিষয়টি। 2015 সালে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জাতীয় সড়ক মহাসড়ক নির্মাণের গতি বাড়ানোর জন্য গঠন করা হয়েছিল NHIDCL। তবে শুরু থেকেই NHIDCL এর কাজকর্ম নিয়ে সময়ে সময়ে অভিযোগ করে আসছিল উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্য। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগে নাগাল্যান্ডে কর্মরত NHIDCL এর এক প্রাক্তন মহাব্যবস্থাপকের বিরুদ্ধে FIR নথিভুক্ত করেছিল CBI।
ত্রিপুরাতে NHIDCL এর প্রথম আগমন 2018 সালে, তাও ত্রিপুরার অভ্যন্তরে জাতীয় সড়ক এবং মহাসড়ক নির্মাণ ও সংস্কারে বিনা টেন্ডারে NHIDCL এর 450 কোটি টাকার বরাত বাগিয়ে নিয়েছিল তৎকালীন বিপ্লব দেব নেতৃত্বাধীন সরকারের সময়ে, যেখানে 2015-16, 16-17, 2017-18 অর্থ বছরে জাতীয় সড়ক নির্মাণ রক্ষণাবেক্ষণের কাজগুলি করে আসছিল রাজ্যের পূর্ত দপ্তর, সেখানে 2018-19 সালে জরুরি ভিত্তিতে টেন্ডার ছাড়াই NHIDCL কে কেন এত টাকার কাজের বরাত দেয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্ন মহল। এরপর থেকে আর পেছনে ফিরে তাকায়নি NHIDCL। গত 5 বছরে কমপক্ষে 22টি সড়ক, মহাসড়ক এবং জাতীয় সড়কের কাজ বাগিয়ে নেয় NHIDCL। প্রায় প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরার মতো পাহাড়ি এলাকায় প্রযুক্তিবিদ্যার নির্ধারিত কোডগুলি অনুসরণ না করার কারণে সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে এবং এই ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও NHIDCL এর বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষের। NHIDCL এর কাজ এতটাই নিম্নমানের ছিল যার ফলে নির্মাণের 2-3 বছরের মধ্যেই ভেঙে পড়ে আগরতলা সাবরুম জাতীয় সড়ক, আগরতলা কৈলাসহর হয়ে খোয়াই এবং কমলপুর জাতীয় মহাসড়ক, আগরতলা চুরাইবাড়ি জাতীয় মহাসড়ক এবং NH44A এর ভাংমুন শিমলুং অংশ। পাহাড়ি এলাকায় প্রযুক্তিবিদ্যার নির্ধারিত নিয়মগুলি অনুসরণ না করে সড়ক নির্মাণের কারণে সমূহ বিপদের আশঙ্কা করে NHIDCL এর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রদর্শন করেছিল রাজ্যের পূর্ব সীমানায় ত্রিপুরা মিজোরাম সীমান্ত বরাবর জম্পুই হিলের ভাংমুনের গ্রামবাসীরা। পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের নির্ধারিত কোডগুলি অনুসরণ না করে জাতীয় সড়ক এবং মহাসড়কগুলি নির্মাণ করে, সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের পূর্ত দপ্তরের কাঁধে চাপিয়ে দেয় NHIDCL। ফলে যা হবার তাই হয়। NHIDCL এর পাপের বোঝা বইতে হয় রাজ্যবাসীকে। দিন দুয়েক পর পরই জাতীয় সড়ক এবং মহাসড়কগুলির একটি পরিণত হয় মরণ ফাঁদে। সর্বশেষ গত সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পৌরোহিত্যে অনুষ্ঠিত জাতীয় মহাসড়ক প্রকল্পগুলির পর্যালোচনা সভায় NHIDCL এর কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্ষার সময় কৈলাসহর, কাঞ্চনপুর, কুমারঘাট, খোয়াই, উদয়পুর এবং শান্তির বাজারের বিভিন্ন জাতীয় মহাসড়কের অন্তত 6টি প্রসারিত অংশ ধসে পড়ে। NHIDCL এর বেশিরভাগ সময় জরুরি অবস্থার সময় রাজ্য প্রশাসনের ডাকে সাড়া না দেবার বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৈঠকে তুলে ধরেছেন বলে রিপোর্ট করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। রাজ্য সরকারের দাবি মেনে সড়ক পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পে ত্রিপুরাকে 2800 কোটি টাকা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। সার্বিক পরিস্থিতিতে NHIDCL এর বিরুদ্ধে উপর্যুপরি অভিযোগের কারণে এই সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্প রূপায়ণ এবং সংস্কারের বিষয়টিতে বিশদভাবে চিন্তা ভাবনা করার সময় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরার আগরবাগান পরিদর্শনে জাপানের এক প্রতিনিধি দল। ভারত সরকার ও ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে এই পরিদর্শন। মূলত আগর গাছ থেকে কি জিনিস বা ওষুধ তৈরি হয় তা সরেজমিনে পরিদর্শন করার জন্যই তাদের রাজ্যে আসে। এছাড়া প্রকল্পের জন্য 400 কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বুধবার উত্তর ত্রিপুরা জেলার আগরউড পরিদর্শনে আসেন জাপানের এক প্রতিনিধি দল। আমাদের ত্রিপুরা সরকার ভারত সরকারের যৌথ প্রয়াসে আজকে আমাদের এই কদমতলা অঞ্চলে মামন এন্টারপ্রাইজে বাড়িতে জাপান থেকে একটি প্রতিনিধি টিম এসেছেন। ত্রিপুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মেলার মাঠে ব্যবসায়ী হরিশঙ্কর সাহা খুনে অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়ের গত 15 অক্টোবর সন্ধ্যায় লেনদেন সংক্রান্ত বচসায় মেলার মাঠের ব্যবসায়ী হরিশঙ্কর সাহাকে এলোপাথারি ছুরি চালিয়ে গুরুতর আহত করেছিল কলেজটিলা নিবাসী রাহুল কৃষ্ণ রায়। দোকানের মেঝেতে ফেলে একের পর এক ছুরির আঘাতের দৃশ্য উপস্থিত স্থানীয় মানুষ ক্যামেরাবন্দি করেছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এমনকি পুলিশের সামনে নৃশংস ঘটনা ঘটলেও সময় মতো ঘটনাস্থলে উপস্থিত TSR জওয়ানরা ব্যবস্থা নেয়নি। জিবি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 17 অক্টোবর হরিশঙ্কর সাহার মৃত্যু হয়েছে। এদিকে ঘাতক রাহুল পুলিশ বেষ্টিত হয়ে হাসপাতালে আসার পথে স্থানীয় মানুষের গণরোষের শিকার হয়। তাতে তার বুকের পাঁজর ভেঙে যাওয়ার পাশাপাশি একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। এদিকে বুধবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহুলের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন তার মা। ওই দিন গণপিটুনিতেও যুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাহুল কৃষ্ণ রায়ের পরিবার। আর্থিক লেনদেনের কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আক্রমণ করে বলে দাবি করেছে মৃত রাহুল কৃষ্ণ রায়ের পরিবার। তবে গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতাকে ভিত্তি করে শরীর ও মনকে সুস্থ রাখার মধ্য দিয়ে দেশ সমাজে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এনসিসি ক্যাডেটরা। বুধবার এনসিসি জাতীয় গ্রুপ কমান্ডারদের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই উল্লেখ করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আগরতলা আসাম রাইফেলস অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিসির অতিরিক্ত মহানির্দেশক মেজর জেনারেল গগনদীপ। বক্তব্য রাখতে গিয়ে আগামী 1 বছর এনসিসির কর্মসূচিগুলি তুলে ধরেন এনসিসির অতিরিক্ত মহানির্দেশক মেজর জেনারেল গগনদীপ। ত্রিপুরার বর্তমানে 95টি বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের মোট 5300 এনসিসি ক্যাডেট রয়েছেন, যাদের মধ্যে 2500 হলেন মহিলা ক্যাডেট। Your NCC background and the values of recipients stays focused, committed and determined to make a positive impact in your community. এদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে আগামী 48 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়েছে ত্রিপুরায়ও। বুধবার সকাল থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে রাজ্যের আকাশ। হালকা বৃষ্টিও শুরু হয়েছে রাজ্য জুড়ে। ছন্দপতন হয় সাধারণ মানুষের জীবনযাত্রায়। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপটি পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বুধবার সকালেই শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় নিম্নচাপটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে। নিম্নচাপের অবস্থান, গতি, প্রকৃতির উপর সর্বদা নজর রেখেছে আবহাওয়াবিদরা। বিশ্লেষণ করে দেখা হচ্ছে উপগ্রহ চিত্র। সেই সব ছবি থেকে এর গতিবিধি সম্পর্কে তথ্য নিয়ে আগাম সতর্ক করছে হাওয়া অফিস। মৌসুম ভবনের দেওয়া শেষ তথ্য অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ডানায় ঘনীভূত হয়েছে এবং বুধবার অর্থাৎ 23 অক্টোবর এটি অবস্থান করছে পারাদ্বীপ থেকে প্রায় 560 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং সাগরদ্বীপের 630 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। 24 তারিখ ভোরের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং 24 তারিখ রাত থেকে 25 অক্টোবর সকাল পর্যন্ত পুরী ও সাগরদ্বীপের মধ্যে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় ডানা। ল্যান্ডফলের সময়ের সর্বাধিক গতিবেগ ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকা হাওয়ার সর্বাধিক গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিমি। ওই ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার পূর্বাভাস পরিবর্তন হচ্ছে। ডানার প্রভাবে রাজ্যে 24 ও 25 অক্টোবর বৃষ্টিপাত হবে বলে ইতিপূর্বে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল, কিন্তু বর্তমানে তা সংশোধন করে 23, 24 ও 25 অক্টোবর বৃষ্টিপাত হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 23 ও 24 অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রীয় পেনশনার্সদের তুলনায় অর্ধেকের কম মহার্ঘ রিলিফ পাচ্ছেন রাজ্য সরকারের পেনশনাররা। এক্ষেত্রে অবিলম্বে বকেয়া 28% মহার্ঘ রিলিফ দেবার দাবি রাজ্যের পেনশনার্সদের। কেন্দ্রীয় হারে বেতন, পেনশন কোনোটাই হয়নি। এখন ন্যায্য হারে ডিএ, ডিআর পাওয়া দুষ্কর হয়ে উঠেছে বলে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার আরেক দফা ডিএ, ডিআর ঘোষণা করে দিলেও রাজ্য সরকার এখনো এক্ষেত্রে সদর্থক পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের পেনশনারদের বিভিন্ন সংগঠন। কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় অর্ধেকের কম মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ পাচ্ছেন রাজ্যের কর্মচারী ও পেনশনাররা। এক্ষেত্রে অবিলম্বে বকেয়া 28% মহার্ঘ রিলিফ মঞ্জুর করার দাবি করেছেন রাজ্য সরকারের পেনশনাররা। জাতীয় ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে গত 16 অক্টোবর কেন্দ্রীয় সরকার তার কর্মচারী ও পেনশনারদের জন্য 3% মহার্ঘ ভাতা বা মহার্ঘ রিলিফ মঞ্জুর করেছে, যা কার্যকরী হবে 1 জুলাই থেকে। ফলে এক্ষণে তারা 35% মহার্ঘ রিলিফ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন।
অথচ ত্রিপুরা সরকারের কর্মচারী ও পেনশনারগণ পাচ্ছেন মাত্র 25%। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনারদের অর্ধেকেরও কম পাচ্ছেন ত্রিপুরা সরকারের কর্মচারী ও পেনশনারগণ। এক্ষেত্রে অবিলম্বে এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছে ত্রিপুরা সরকারের পেনশনার ও পারিবারিক পেনশনারদের সর্ববৃহৎ সংগঠন গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। এমনিতেই দ্রব্যমূল্য নাগালের বাইরে চলে গেছে, যা নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করছে না রাজ্য সরকার। একই অবস্থা ওষুধপত্রের দামের ক্ষেত্রেও। পেনশনভোগীরা বয়োবৃদ্ধ এবং তাদের জীবনদায়ী ঔষধ সহ নানা রকম ঔষধের ওপর নির্ভরতা বাড়তেই থাকে, কিন্তু সেই তুলনায় তাদের আয় বাড়ে না। ফলে দুর্ভোগ নিত্যসঙ্গী তাদের। নিয়মিত মহার্ঘ রিলিফ পেলে বেঁচে থাকা কিছুটা হলেও ক্লেশ মুক্ত হতে পারে বলে জানিয়েছে পেনশনারদের এই সংগঠন। রাজ্য সরকার প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করে নিয়মিত মহার্ঘ রিলিফ মঞ্জুর করছে না, কিস্তির পর কিস্তি বকেয়া রেখে চলেছে। এক্ষণে ত্রিপুরা পেনশনাররা যে পরিমাণ মহার্ঘ রিলিফ পাচ্ছেন, বকেয়ার পরিমাণ তার চাইতে বেশি। এই ক্ষেত্রে বকেয়া মহার্ঘ রিলিফ মঞ্জুর করে পেনশনারদের জীবন যন্ত্রণা লাঘব করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন পেনশনাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো নানা খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। বিশালগড়ে কেন্দ্রীয় সংশোধনাগারে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম দিলীপ দেববর্মা, বাড়ি জিরানিয়া এলাকায়। মৃত ব্যক্তি একটি ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিল বলে জানা যায়। ঘটনা তদন্তে পুলিশ সাজাপ্রাপ্ত আসামি দিলীপ দেববর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় সংশোধনাগারে। মৃত দিলীপ দেববর্মার বাড়ি জিরানিয়া এলাকায়। সে একটি ধর্ষণের মামলায় 10 বছরে সাজাপ্রাপ্ত, আরও 2 বছরের সাজা বাকি ছিল বলে জানিয়েছে পুলিশ। দিলীপ দেববর্মার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা কি নিছক আত্মহত্যা, না এর পেছনে কোনো রহস্য রয়েছে, তা নিয়ে তদন্তে দেখা যাবে এবং বলে জানিয়েছে একজন পুলিশ অধিকর্তা। কিছুক্ষণ আগে এসডিএম সাহেব বিশালগড়ের ফোনে জানাইছে যে জেলের মধ্যে কেন্দ্রীয় সংশোধনাগারে একজন আসামি সুইসাইড করেছে। দেশব্যাপী আজ ধর্নায় বসেছে কনফেডারেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ার্ড অর্গানাইজেশনের কর্মকর্তারা। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও এই কর্মসূচিটি পালিত হয়। রাজধানী আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে ফেডারেশনের কর্মকর্তারা এই ধর্না কর্মসূচিটি পালন করেন। মোট 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। পেনশনভোগীদের সমস্ত বিভাগের পেনশন আপডেট করা, কর্মচারীদের প্রত্যেকের জন্য পেনশনের সুযোগ রাখা, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভুক্তদের স্বাস্থ্য বীমার মাধ্যমে গণনা করা সহ মোট 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দেশব্যাপী ধর্নায় বসেছে সিবিপিআরও। এরই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে এলাকায় সিবিপিআরও এর সর্বভারতীয় কমিটি এই ধর্না কর্মসূচির আয়োজন করে। আমাদের যে বিভিন্ন ব্যাংক পেনশনার যে সংগঠনগুলি আছে, সমস্ত পেনশনার সংগঠনগুলির যে কেন্দ্রীয় কমিটি একটি গঠিত হয়েছে, সেটির নাম হয়েছে সিবিপিআরও। চানমারি চৌহানপাড়ার রাস্তা ও ড্রেনের সমস্যা নিয়ে পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার এলাকাবাসীর। এলাকার ড্রেন ও রাস্তা সারাই এবং নির্মাণের জন্য একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এলাকার কিছু জায়গায় ড্রেন ও রাস্তা নির্মাণ করে দেওয়া। সেজন্য এলাকাবাসী লিখিতভাবে ও সৌজন্যমূলক সাক্ষাৎকারের মাধ্যমে কাউন্সিলরের কাছে তাদের দাবি তুলে ধরেন।
এইভাবে এলাকাবাসীর সাথে তো আমাদের প্রতিনিয়ত যোগাযোগ থাকেই। সেখানে যারা আসছে, যারা আছে তাদের সঙ্গে আমার প্রতিনিয়তই যোগাযোগ আছে, কিন্তু অফিসিয়ালি একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার জন্য তারা এসছে এবং তাদের চোখ রাখছি এবার খেলার খবরে। পৃথ্বীশের পর এবার ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফি তৃতীয় ম্যাচে বাদ পড়লেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। আগামী 26 অক্টোবর থেকে আগরতলার এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রঞ্জি ট্রফির এই তৃতীয় ম্যাচ। ব্যক্তিগত কারণে 26 তারিখ থেকে শুরু হওয়া ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে অংশ নিতে পারবেন না ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। এই মরশুমে বড়োদরার বিপক্ষে হারের সাথে তাদের রঞ্জি ট্রফি অভিযান শুরু করেছিল মুম্বাই। তবে মহারাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে নিজেদের ট্র্যাকে ফিরে আসে মুম্বাই। এদিকে ফিটনেস এবং শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার কারণে ত্রিপুরার বিরুদ্ধে পরবর্তী ম্যাচের জন্য পৃথ্বীশকেও বাদ দেওয়া হয়েছে মুম্বাই স্কোয়াড থেকে। এছাড়াও ত্রিপুরার বিরুদ্ধে মুম্বাই স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মিডল অর্ডারের মূল ভিত্তি এবং ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদবকে। এদিকে আলোর জন্য উড়িষ্যার বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ বাতিলের মধ্য দিয়ে পয়েন্ট হারালেও আধিপত্য বজায় রেখে ইনিংস ও 17 রানে মেঘালয়কে পরাজিত করে ত্রিপুরা। স্বাভাবিক কারণেই মুম্বাইয়ের সঙ্গে গ্রুপের তৃতীয় ম্যাচের আগে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে নামবে টিম ত্রিপুরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।